আসসালামু আলাইকুম সবাইকে। তো বেসিক কেমিস্ট্রি আর একটা ভিডিওতে তোমাদের নিয়ে এসেছি। তো আজকে শিখবো হচ্ছে যে কোনো যৌগ বা পরমাণুর পাশে যদি কিছু প্রতীক থাকে, তুমি মাঝে মাঝে দেখবা যে সোডিয়াম ক্লোরাইডের পাশে কিউ লেখা থাকে। তো এটার অর্থ কি? বা তোমরা যারা নতুন নতুন এইচএসসি জয়েন করবে তারা জানবে, তারা দেখবে আস্তে আস্তে যে এরকম কিছু প্রতীক লেখা থাকে। প্রতীকগুলোর মানে কি, বুঝছো? এই প্রতীকগুলোর মানে আজকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো। আচ্ছা, ধরো তোমার কাছে কোনো আহ, আণবিক সংকেতের পাশে যদি এস লেখা থাকে, কখনো আণবিক সংখ্যার পাশে যদি এস লেখা থাকে, তখন সেটাকে আমরা বুঝবো সলিড। তোমরা জানো পরমাণুর স্টেট হচ্ছে তিনটা: সলিড, লিকুইড, গ্যাস। তো তিনটা স্টেটের জন্য তিন রকম থাকতে পারে। তো এটার এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে সিলভার আছে। সিলভারে তোমার যদি এস লেখা থাকে, তখন তুমি বুঝবা সিলভার এটা কি, সলিড। সিলভারটা সলিড ফর্মে আছে, সলিড স্টেটে আছে। তোমার কাছে যদি নিচে দেখো, নিচে একটা তোমার চিহ্ন আছে, সেটা হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে, এর মানে হচ্ছে পার্সিপিটেট পড়া, অর্থাৎ নিচের দিকে তলানি পড়া বা অধক্ষেপ পড়া। তো তুমি যদি কখনো দেখো যে তোমার সঙ্গে সিলভার আছে, সিলভারের সঙ্গে এস লেখা, এর মানে হচ্ছে সিলভারটি কঠিন এবং অধক্ষেপ পড়ছে, বুঝছো? তোমার কাছে যদি একটা অর্গানিক রিয়াকশন দেয়, অর্গানিক রিয়াকশন শেষে যদি অর্গানিক বা ইনঅর্গানিক রিয়াকশন হইতে পারে, সেটা শেষে যদি তুমি দেখো যে সিলভার এস পাইছো আর সেটা নিচের দিকে একটা তীর চিহ্ন দেওয়া, এর মানে হচ্ছে যে সিলভারটা সলিড ফর্মে আছে এবং সলিড ফর্মগুলো নিচের দিকে পদক্ষেপ পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে লিকুইড। লিকুইড ফর্ম কোনটা? ধরো তোমার কাছে আছে ব্রোমিন। ব্রোমিনের পাশে যদি এল লেখা থাকে, তার মানে হচ্ছে তোমার কাছে যে ব্রোমিনটা আছে, ব্রোমিন তরল বা লিকুইড ফর্মে আছে, বুঝছো? এরপর যদি জি লেখা থাকে, জি অর্থ হচ্ছে গ্যাসিয়াস ফর্ম। ধরো তোমার কাছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গ্যাসিয়াস ফর্মে আছে, তার মানে হচ্ছে হাইড্রোজেনের এখন স্টেট হচ্ছে গ্যাস। সে তরলও না, কঠিনও না, সে হচ্ছে এখন বায়বীয় পদার্থ। আচ্ছা, দেন তোমার কাছে যদি এরকম কিছু থাকে, এই যে উপরের চিহ্ন থাকে, যে উপরের দিকে তীর চিহ্ন, তখন ওটার মানে বোঝায় হচ্ছে যে এই হাইড্রোজেনটা এখন উপরের দিকে উড়ে চলে যাচ্ছে, অর্থাৎ গ্যাস বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। যেমন কঠিন পদার্থ নিচে তলানি পড়ে, গ্যাস কি হয়, গ্যাস উড়ে চলে যায় না? তোমার যদি পাত্র খোলা থাকে, পাত্র খোলা থাকে তখন গ্যাসটা উড়ে চলে যাবে। তো এখানে তোমার এই উপরের দিকে তীর চিহ্ন দ্বারা ওটাই বোঝাচ্ছে যে গ্যাস, হাইড্রোজেন এখন গ্যাসিয়াস স্টেটে আছে এবং ওটা পাত্র এখন খোলা আছে, পাত্র থেকে সে বের হয়ে চলে যাচ্ছে, বুঝছো? এরপরে হচ্ছে দ্রবণ, অ্যাকুয়াস ও অ্যাকোয়াসটা, অ্যাকোয়াসটা উপরে। এই অ্যাকুয়াসটা কি হবে? অ্যাকোয়াসটা হবে ধরো সোডিয়াম ক্লোরাইড, অ্যাকোয়াস। এটার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে লবণটা আছে, লবণটা এখন তোমার হচ্ছে পানিতে দ্রবীভূত, বুঝছো? লবণটা এখন পানিতে দ্রবীভূত। লবণ যদি পানিতে দ্রবীভূত থাকে তখন সেটাকে অ্যাকুয়াস সলিউশন বা একিউ লেখা বলে। তোমার যে কোনো কিছু পানিতে দ্রবীভূত থাকলে তার পাশে একিউ লেখা হয়, ধরো পটাশিয়াম ক্লোরাইড, সেটা একিউ যদি লেখা থাকে তুমি বুঝবে এটা পানিতে দ্রবীভূত করা হয়েছে, বুঝতে পারতেছো? আচ্ছা, কখনো যদি এসওএল থাকে, এই যে এসওএল, এসওএল মানে হচ্ছে সলিউশন। তোমার কাছে ধরো এইচসিএল এর পাশে লেখা এসওএল, এসওএল। তো এইচসিএল এর এসওএল মানে হচ্ছে এটা কিন্তু পানিতে দ্রবীভূত না। হাইড্রোজেন ক্লোরাইড এটা দানাদার কঠিন পদার্থ হিসেবে পাওয়া যায়, যেমন হচ্ছে ধরো NaCl, লবণ। এই লবণটা কিন্তু তুমি খাও, তো এটা একটা কঠিন পদার্থ। তো এটাকে তুমি যখন পানিতে গোলাও, তার ভিতর কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে পানির ভিতর, তখন সেটাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, এই যে এখানে যেটা লিখছি। বাট তুমি যদি ডাইরেক্ট HCl বানাও, ডাইরেক্ট HCl, ওটার ভিতরে কোনো পানি নাই, তখন সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন, অর্থাৎ পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিডের তরল দ্রবণ, বুঝছো? এটা কিন্তু সলিউশন বলা হয় এটাকে। এরপর সেই কনসেন্ট্রেটেড যেটা CONC, কই দিকে আনবো, CONC, এই যে এটা, ধরো H2SO4 এর CONC। CONC বলতে বোঝায় হচ্ছে কনসেন্ট্রেটেড দ্রবণ, অর্থাৎ ঘন দ্রবণ বা গাঢ় দ্রবণ।
তোমার যে দ্রবণটা আছে সেই দ্রবণের ভিতর যদি অনেক বেশি পরিমাণ H2SO4 থাকে তখন সেটাকে বলে ঘন দ্রবণ বা কনসেন্ট্রেটেড দ্রবণ। তো কোথাও যদি লেখা থাকো যে CONC, তখন তুমি বুঝবে ওটা অনেক ঘন দ্রবণ ইউজ করা হয়েছে। তো কখনো কখনো আমাদের ঘন দ্রবণ লাগে, কখনো কখনো আমাদের হালকা দ্রবণ লাগে। তো হালকা দ্রবণ লাগলে তখন আমরা H2SO4 এর ডাইলিউটেড দ্রবণ বলি, DIL, অর্থাৎ হালকা দ্রবণ বা পাতলা দ্রবণ। তুমি দেখো, ঘন দ্রবণ কখনো কখনো বিক্রিয়া, এক একটা বিক্রিয়া এক এক রকম দ্রবণ লাগে। H2SO4 এর ঘন দ্রবণ একটা কাজ করে, হালকা দ্রবণ একটা কাজ করে। তো বলো, কখনো তুমি যদি H2SO4 CONC ল্যাবে লেখা দেখো এবং ওটা যদি হাতের উপর নাও, তোমার হাতের অবস্থা কি হবে বুঝতেছো? পুড়ে যাবে। বাট তুমি যদি ডাইলিউটেডটা নাও, হয়তো তোমার কিছু হবে না, কারণ ডাইলিউটেডটা অনেক বেশি পরিমাণ ডাইলিউট থাকতে পারে। বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে ভ্যাপ। ভ্যাপ জিনিসটা কি? আমার একটা পেজ মনে হয় অ্যাড করা উচিত। আচ্ছা, কখনো তুমি যদি ভ্যাপ লেখা দেখো, ধরো তুমি পানি, H2 এর পাশে তুমি কখনো গ্যাস লেখা দেখো নাই, কারণ H2O গ্যাসিয়াস ফর্মে সাধারণত থাকেই না। H2 এর পাশে তুমি সবসময় ভ্যাপ লেখা দেখো। ভ্যাপ লেখা অর্থ হচ্ছে পানি এখন বাষ্পীয়। বুঝছো? বাষ্পীয় স্টেটে আছে। পানি এখন বাষ্পীয় স্টেটে আছে। বাষ্পীয় স্টেট বলতে কি বোঝায়? শোনো, বাষ্প এবং গ্যাসের কনসেপ্টই আলাদা। বুঝছো? বাষ্প ভার্সেস গ্যাস। আমি এখন এটা শিখাবো না, এটা শেখার জন্য অনেক কিছু পড়ে আসা লাগে। তোমরা যখন কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে পড়বে, সেখানে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে এগুলো নিয়ে আলোচনা করা আছে যে কখন কোনটাকে বাষ্প বলবো, কখন কোনটাকে গ্যাস বলবো। তো পানি সাধারণত বাষ্প স্টেটে থাকে, কারণ পানি হচ্ছে দেখা যায় পানির যেই গ্যাসিয়াস স্টেটটা আছে সেটা সবসময় 374 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। তো 374 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি থাকে সেটাকে আমরা বাষ্প বলি। আচ্ছা, পানি কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পীয় হয়, তাই না? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পীয় হয়। বুঝছো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হয়, সে কিন্তু গ্যাসে পরিণত হয় না, পাত্র ছেড়ে উড়ে চলে যায়। বাট সে গ্যাসে পরিণত হয় না, গ্যাসে পরিণত হওয়ার জন্য 370 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। তো কখনো যদি তুমি আহ, পানির পাশে বা কোনো কিছুর পাশে যদি ভ্যাপ লেখা থাকো, তখন তুমি বুঝবে ওটা ওর বাষ্পীয় স্টেটে আছে, গ্যাসিয়াস স্টেটে না। এরপর আছে পিপিটি। সেম সিলভারের ক্ষেত্রে যদি তুমি দেখো পিপিটি লেখা, তখন তুমি বুঝবা হচ্ছে সিলভারটা এখন তলানি পড়বে। বুঝছো? বা পদক্ষেপ পড়বে বা প্রেসিপিটেট পড়বে। বুঝছো? তো রসায়নের এই প্রতীকগুলো ইম্পর্টেন্ট, তাই এখানে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও, নোটও সুন্দর করে করে দিয়েছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। এতক্ষণ আমরা বাষ্প পড়ছি, তো বাষ্প ঘনত্ব কি জিনিস? ভেপর ডেন্সিটি। আচ্ছা, বাষ্প ঘনত্ব কি জিনিস? বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো মোল হাইড্রোজেন গ্যাস, এই যে হাইড্রোজেন যে গ্যাসটা আছে, এই হাইড্রোজেন গ্যাসের তুলনায় কতটুকু ভারী। বুঝছো? হাইড্রোজেন গ্যাসের 1 গ্রামের তুলনায় কতটুকু ভারী। আচ্ছা, আমি বুঝাই বলি। হাইড্রোজেন গ্যাসের মলিকুলার মাস কত? 2, তাই না? মলিকুলার মাস আছে 2। তার মানে 2 মোল বা অণু 2 অণু না, সরি, 2 মলিকুলার মাস হাইড্রোজেনের জন্য, ধরো কোনো গ্যাসের ভর হচ্ছে m, মলিকুলার মাস m, তাহলে 1 মলিকুলার মাস হাইড্রোজেনের জন্য সেটা ভর কত? m/2, তাই না? ঐকিক নিয়ম। তো এটাকে বলা হয় হচ্ছে ভেপর ডেন্সিটি। তো VAPOUR, ভেপর DENSITY, ভেপর ডেন্সিটি ইকুয়ালস m/2। অর্থাৎ কোনো গ্যাসের ভর, কোনো বাষ্পের ভর বা গ্যাসের ভর হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী, হাইড্রোজেনের মানে মোলার মাসের তুলনায় কতটুকু ভারী, সেটা হচ্ছে তার ভেপর ডেন্সিটি। তো তোমাদের ম্যাথ আসে, ম্যাথ কেমন ম্যাথ আসে? ধরো তোমার কাছে বলেছে যে 16 ভেপর ডেন্সিটির একটি গ্যাস আছে, 16 ভেপর ডেন্সিটির একটি গ্যাস আছে। তো তুমি 16 ভেপর ডেন্সিটি বলতে তুমি কি বুঝাচ্ছ, কি বুঝতেছো? এই যে এখান থেকে, এখানে যে সূত্র লিখে দিয়েছি, 16 ভেপর ডেন্সিটি বলা অর্থ বোঝাচ্ছে হচ্ছে 2 × 16, অর্থাৎ তোমার কাছে 32 মলিকুলার মাসের একটা গ্যাস আছে। 32 মলিকুলার মাস কার? অক্সিজেনের। অর্থাৎ সে হাইড্রোজেনের ভরের তুলনায় প্রায় সে 16 গুণ ভারী। বুঝছো? হাইড্রোজেনের ভরের তুলনায় সে 16 গুণ ভারী। তাহলে এরকম একটা গ্যাস কি? অক্সিজেন। তো এভাবেই ম্যাথগুলো করতে হয়। এই ম্যাথগুলা তোমার
কখনো কখনো ভেপার ডেন্সিটি দেওয়া থাকে, মলিকুলার মাস না দেওয়া থাকে, তো সেই ম্যাথগুলো বাষ্প ঘনত্ব দিয়ে করতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করতে থাকো, হয়তো তোমাদের ভালো কিছু করতে পারবে জীবনে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আজকের ভিডিও এই পর্যন্ত।